সালামু আলাইকুম। এসএসসি 2026-27 ব্যাচের স্টুডেন্টরা, আজকে আমি তোমাদের বৃত্তের উপপাদ্য 23 এবং অনুশীলনী 8.1-এর 8 নাম্বার উপপাদ্যটি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো আমরা প্রথমে বৃত্তের উপপাদ্য 23 নিয়ে আলোচনা করি। বৃত্তের উপপাদ্য 23 হচ্ছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ বৃত্তের মধ্যেও একটা চতুর্ভুজ থাকবে এবং ওই চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা একটা বৃত্ত এঁকে নেব এবং এই বৃত্তের মধ্যে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ আঁকাইতে হবে। চতুর্ভুজটা দেখো কিভাবে আঁকাইতে হয়। চতুর্ভুজটা আঁকাবো আমরা, এই প্যাটার্নের একটা চতুর্ভুজ আঁকাবো, দেখতে সুন্দর লাগবে। এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য চতুর্ভুজটা আমরা এই টাইপের একটা চতুর্ভুজ আঁকাবো এবং চতুর্ভুজটির নাম হবে এ বি সি ডি এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তাহলে দেখো, এখানে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এই এ বি সি ডি চতুর্ভুজের যে কোনো দুইটি কোণের সমষ্টি, অর্থাৎ এ বি সি ডি চতুর্ভুজের এ কোণের বিপরীত কোণ সি কোণ এবং বি কোণের বিপরীত কোণ অবশ্যই ডি কোণ। তাহলে প্রমাণ করতে হবে আসলে এই এ কোণ প্লাস সি কোণ, এই দুইটা কোণের যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি, এবং বি কোণ প্লাস ডি কোণ, এই দুইটি কোণের দুই সমষ্টির 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে আমরা প্রথমেই লিখতে পারি, বিশেষ নির্বাচনে লেখা যায় বিশেষ নির্বাচন। তাহলে তুমি লিখতে পারো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, একটি বৃত্তের, এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এই চতুর্ভুজের এ বি সি কোণ এর বিপরীত, এ বি সি কোণের বিপরীত এ ডি সি কোণ এবং বি এ ডি কোণ এর বিপরীত, বি এ ডি কোণের বিপরীত বি সি ডি কোণ। তাহলে প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ, অর্থাৎ এই কোণ এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ, কারণ বি কোণের বিপরীত কোণটা হচ্ছে ডি কোণ। তাহলে এ ডি সি কোণ সমান দুই সমকোণ এবং বি এ ডি কোণ প্লাস, অর্থাৎ এই কোণ প্লাস এই সি কোণ, বি সি ডি কোণ সমান দুই সমকোণ। তাহলে লক্ষ্য করো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এই চতুর্ভুজের এ বি সি কোণ, অর্থাৎ এই কোণ এর বিপরীত হচ্ছে এ ডি সি কোণ এবং বি এ ডি কোণ এর বিপরীত কোণ হচ্ছে বি সি ডি কোণ। তাহলে যেহেতু বি কোণের বিপরীত কোণ ডি কোণ এবং এ কোণের বিপরীত কোণ সি কোণ, তাহলে জ্যামিতির যে প্রশ্ন, এই প্রশ্নটাতে আমার চাওয়া হয়েছে বি কোণ প্লাস ডি কোণ সমান দুই সমকোণ এবং এ কোণ প্লাস সি কোণ সমান দুই সমকোণ। এটা প্রমাণ করলেই
আমাদের এই উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এই উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কন লাগবে ও কমা এ এবং ও কমা সি যোগ করতে হবে। তাহলে এটা একটু আমি মিশিয়ে দিই। তাহলে অঙ্কনটা হচ্ছে ও কমা এ এবং ও কমা সি যোগ করি। অঙ্কন ও কমা এ এবং ও কমা সি যোগ করি, এটা হচ্ছে অঙ্কন। এরপরে আমরা প্রমাণ করব। সরাসরি এবার আমরা প্রমাণে চলে যাই। এটা আমি মিশিয়ে দিই। এরপরে প্রমাণটা হবে এইভাবে। প্রমাণ যদি আসি আমরা প্রথমেই, প্রমাণ এ বি সি এটা একটা বৃত্তচাপ এবং এডিসি এটা একটা বৃত্তচাপ। তাহলে এবিসি বৃত্তচাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ হচ্ছে এই ডি কোণ এবং কেন্দ্রস্থ কোণ এই যে এ ও বি কোণ এইটা। তাহলে এটা আমরা লিখব প্রথমে এ বি সি চাপের উপর দণ্ডায়মান, এবিসি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ এ ও সি কোণ এবং বৃত্তস্থ কোণ এ ডি সি কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ দুইটা আমরা পেয়ে গেছি। এখন তুমি জানো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সেই সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা। তাহলে অতএব এ ও সি কোণ ইকুয়াল টু এ ডি সি কোণ, ইকুয়েশন নম্বর 1। আবার অনুরূপভাবে এডিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এ বি সি কোণ এবং কেন্দ্রস্থ কোণ এ ও সি কোণ, এই উপরের কোণটা কিন্তু এই উপরের কোণটা কিন্তু 2 সমকোণের চেয়ে বড় কিন্তু 3 সমকোণের চেয়ে ছোট। অর্থাৎ 2 সমকোণের চেয়ে বড় এবং 3 সমকোণের চেয়ে ছোট কোণকে তুমি জানো এটাকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। তাহলে তুমি লিখতে পারো আবার এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, এখানে লিখতে হবে প্রবৃদ্ধ কোণ এ ও সি কোণ এবং বৃত্তস্থ কোণ এ বি সি কোণ, এই যে এই কোণটা এ বি সি কোণ। তাহলে দেখো লক্ষ্য করো এডিসি, যে এই এডিসি এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যে এই কোণটা, এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ এ ও সি কোণ। এই পাশেরটা প্রবৃদ্ধ কোণ আর বৃত্তস্থ কোণ তো অবশ্যই এ বি সি কোণ হবে। তাহলে এইখান থেকে জ্যামিতির সূত্র অনুসারে লেখা যায় লিখবো আমরা প্রবৃদ্ধ এ ও সি কোণ। কারণ এটা শুধু এ ও সি কোণ লিখলে হবে না, এটা একটা বিশেষ এ ও সি কোণ অর্থাৎ প্রবৃদ্ধ এ ও সি কোণ, এই কথাটা তোমার লিখতে হবে। তাহলে এ ও সি কোণ সমান 2 এ বি সি কোণ, ইকুয়েশন নাম্বার 2। আর এখানে তুমি রেফারেন্স দিতে পারো যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। জাস্ট আমি এটা লিখলাম না, তুমি অবশ্যই রেফারেন্স দিবা। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
সেম অনুরূপভাবে এই পাশে এখানেও একই রেফারেন্স, একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একটাতে রেফারেন্স দিলে পরেরটাতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এই দুইটা ইকুয়েশন অর্থাৎ সমীকরণ 1 এবং 2 যদি তুমি যোগ করো তাহলে তোমার কি দাঁড়ায়, দেখো সমীকরণ 1 যোগ 2 করো, তাহলে 1 এবং 2 যদি তুমি যোগ করো, দেখো তুমি যদি প্রথমে সমীকরণগুলোর ডান পাশে যদি যোগ করো, দেখো এই 1 নম্বর সমীকরণের ডান পাশে 2 আছে, 2 নম্বর সমীকরণের ডান পাশেও 2 আছে, তাহলে 2 কিন্তু তুমি কমন নিতে পারো। তাহলে AD সিকোণ প্লাস AB সিকোণ ইকুয়াল AO সিকোণ প্লাস প্রবৃদ্ধ AO সিকোণ। তাহলে লেখা যায় 2 ইন্টু, এটাকে যদি সাজায় লেখো AB সিকোণ, তাতেও কোনো সমস্যা নেই, প্লাস AD সিকোণ ইকুয়াল, এই দিকে লক্ষ্য করো, একটু বিশেষভাবে লক্ষ্য করো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে AO সিকোণ অর্থাৎ এই কোণটাকে বোঝাচ্ছে AO সিকোণ যোগ প্রবৃদ্ধ AO সিকোণ মানে উপরের কোণটা, তাহলে এই যে এই কোণ এবং এই কোণ মিলে কি এই পুরো কোণটা লেখা যায় না? এই পুরো কোণটা তো বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে 360 ডিগ্রি কোণ মানে 4 সমকোণ। তাহলে এই AO সিকোণ প্লাস প্রবৃদ্ধ AO সিকোণ, এই দুইটা কোণের যোগফল তুমি লিখতে পারো 4 সমকোণ। তাহলে দেখো 2 যদি ওই পাশে চলে যায়, বাম পাশে 2 গুণ অবস্থায় আছে, এটাকে ডান পাশে পার করে দিলে তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে লেখা যায় AB সিকোণ প্লাস AD সিকোণ ইকুয়াল 4/2 সমকোণ। অতএব তুমি লিখতে পারো AB সিকোণ প্লাস AD সিকোণ, AB সিকোণ প্লাস AD সিকোণ সমান 2 সমকোণ। তাহলে চাপ ABC এবং চাপ ADCর ওপর আমরা বেসিস করে এই যে AB সিকোণ প্লাস AD সিকোণ সমান 2 সমকোণ প্রমাণ করছি। অনুরূপভাবে তুমি যদি চাপ BAD এই চাপের ওপর তুমি যদি BAD চাপ এবং BCD চাপ এই দুটো চাপের ওপর ভিত্তি করেও তুমি কিন্তু অনুরূপভাবে প্রমাণ করতে পারো BAD কোণ প্লাস BCD কোণ, এই দুইটা কোণের সমষ্টিও 2 সমকোণ। তাহলে তুমি লিখতে পারো অনুরূপভাবে, একটু মিশাইয়া দিই একটু, আচ্ছা তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে অনুরূপভাবে প্রমাণ করা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায় BAD কোণ প্লাস BCD কোণ সমান 2 সমকোণ। তাহলে প্রথমে আমরা চাপের উপর ভিত্তি করে যুক্তিতর্কের মাধ্যমে AB সিকোণ প্লাস AD সিকোণ সমান 2 সমকোণ প্রমাণ করলাম। সেম অনুরূপভাবে আমরা ওয়েতে আমরা BAD কোণ প্লাস BCD কোণ সমান 2 সমকোণ প্রমাণ করা যায়, এটা লিখবো। এটা তোমাকে প্রমাণ করতে হবে না, জাস্ট তুমি লিখবা অনুরূপভাবে প্রমাণ করা যায়, এটা লিখে 2 সমকোণ লিখবা। তাহলে পুরা এই উপপাদ্যটা অর্থাৎ বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ তোমার কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে তুমি প্রমাণিত লিখতে পারো, প্রমাণিত। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে অনুশীলনী 8.1-এর 8 নাম্বার ম্যাথটা আমরা সলভ করব। এটা মিশাইয়া দিই, এটা তো আর দরকার নেই। তাহলে অনুশীলনী 8.1-এর
8 নাম্বার ম্যাথে বলা হয়েছে, এখানে দেখো লক্ষ্য করো, এটা একটা বৃত্ত এবং বৃত্তের মধ্যে অন্তর্লিখিত বেশ কয়টা ত্রিভুজ আছে। এই ত্রিভুজগুলোর মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে পি কিউ। এই যে পি কিউ, এটা কিন্তু বৃত্তের একটা জ্যা। এই পি কিউ এর মানটা দেওয়া হয়েছে x সেন্টিমিটার এবং পি কিউ ও আর, এই যে ও আরটা পি কিউ এর উপর লম্ব বলে দিয়েছে। ক নাম্বার প্রশ্ন বলতেছে কিউ ও এস কোণের মান নির্ণয় করো। কিউ ও এস কোণ, তাহলে এই চিত্রটাকে ক নম্বরের জন্য যদি আমি যতটুকু প্রয়োজন সেটা যদি আমি এখানে অঙ্কন করি, দেখো তুমি কি দেখতে পাও। আচ্ছা, এখানে মোটামুটি একটা বৃত্ত অঙ্কন করে নিছি আমি, লক্ষ্য করো। তাহলে বৃত্তের এটা কেন্দ্র, তাহলে তুমি লক্ষ্য করো এটা, এই যে এটা একটা কেন্দ্রগামী যাকে তো ব্যাস বলা হয়। তাহলে এখানে পি দেওয়া আছে, এখানে এস দেওয়া আছে, আর এই যে এইভাবে, আর তুমি যদি এইরকম করে একটা চিত্র অঙ্কন করো ক নাম্বারের জন্য, তাহলে কিন্তু তোমার এনাফ। তাহলে এখানে হচ্ছে ও বৃত্তের কেন্দ্র, এটা কিউ, আর এই জায়গায় এক্স্যাক্টলি তোমার কোণের মানটা দেওয়া আছে 30 ডিগ্রি। এখানে বলা হচ্ছে এই যে কিউ ও এস কোণ, এই কোণটার পরিমাণ কত ডিগ্রি। তাহলে লক্ষ্য করো, এটা দুইভাবে প্রমাণ করা যায়, আমি তোমাদেরকে দুইভাবে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখো, প্রথমেই তুমি এই ত্রিভুজটার কথা চিন্তা করো, তোমার প্রমাণ করতে বলতেছে কিউ ও এস কোণ সমান কত ডিগ্রি। তাহলে লক্ষ্য করো, পদ্ধতি 1 অর্থাৎ METH or the method 1, 1 নাম্বার পদ্ধতিতে আমরা কিভাবে লিখতে পারি। দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাই, ত্রিভুজ PO কিউ হতে পাই OP ইকুয়াল OQ। এই ত্রিভুজের OP বাহু এবং OQ বাহু অবশ্যই সমান, কারণ এই দুটো বাহুই এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি এখানে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল এবং এই দুটো বাহু সমান, তাহলে এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু যদি সমান হয়, তাহলে এই যে ওপি বাহুর বিপরীত কোণ তো এটা কিউ কোণ, এবং ও কিউ বাহুর বিপরীত কোণ হচ্ছে পি কোণ। তাহলে বাহু দ্বয় সমান হলে কোণ দ্বয় পরস্পর সমান হয়, কারণ তুমি জানো সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে লেখা যায় অতএব ওপি বাহুর বিপরীত কোণ হচ্ছে পি কিউ ও কোণ সমান ও কিউ বাহুর বিপরীত কোণ হচ্ছে ও পি কিউ কোণ। ও পি কিউ কোণ, তাহলে লক্ষ্য করো এখানে ও পি কিউ ও কোণের মান দেওয়া আছে, তাহলে এটার পরিবর্তে তুমি কিন্তু 30 ডিগ্রি লিখতে পারো, এর সমান ও পি কিউ কোণ। তাহলে লেখা যাবে অতএব ও পি কিউ কোণ ইকুয়াল 30 ডিগ্রি। তার মানে এইটা 30 ডিগ্রি হয়ে গেল, এটা কিন্তু তুমি প্রমাণ করলে এটাও 30 ডিগ্রি। তাহলে এখন লক্ষ্য করো, এই যে পি কিউ আর এই ত্রিভুজ, তাহলে তুমি কিন্তু জানো ত্রিভুজের যে কোনো 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটার পরিমাণ এক্স্যাক্টলি কত, 180 ডিগ্রির থেকে এই কোণ এবং এই কোণের যোগফলটা বিয়োগ করলেই তোমার পি ও কিউ কোণ কিন্তু বের হয়। তাহলে তুমি লিখবা অতএব পি ও কিউ কোণ ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস এই কোণটার পরিমাণ তুমি বের করছো 30 ডিগ্রি প্লাস এই কোণটার পরিমাণও 30 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল 120 ডিগ্রি। তাহলে এই যে পি ও কিউ কোণ, এই কোণটার পরিমাণ বের হলো কত ডিগ্রি, 120 ডিগ্রি। এই কোণটা 120। এখন খেয়াল করো, এই যে এই পুরা কোণের পরিমাপ কত, এটা একটা সরল কোণ না,
এটা একটা অবশ্যই সরল কোণ। এই যে পুরো কোণটা, এই সরল কোণের পরিমাপ তো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির থেকে যদি তুমি 120 ডিগ্রি বাদ দাও, তবেই তো কিউ ও এস এই কোণটা পাওয়া যায়, তাই নয় কি? তাহলে লেখা যায় অতএব কিউ ও এস কোণ ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রি। এইটা তোমার অ্যান্সার। খেয়াল করে দেখো। এরপরে আসো আমরা পদ্ধতি নম্বর 2 নিয়ে আলোচনা করি। 2 নম্বর পদ্ধতি অর্থাৎ মেথড 2 দিয়েও আমরা এটা প্রমাণ করতে পারবো। তাহলে দেখো তুমি এরপরে 2 নম্বর পদ্ধতি অর্থাৎ আমি যেটা বলতেছি সেটা একটু ভালো করে খেয়াল করে দেখো। এগুলো মিশিয়ে দিই, এগুলো মিশানোর প্রয়োজন, এগুলোর দরকার নেই। তাহলে এই কোণটা তো তোমার 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে তুমি যদি এই বৃত্তটার এই অংশটুকু বাদ দাও, এই অংশটুকু তুমি বাদ দিবা, তাহলে এই যে পি কিউ এস এটা একটা অর্ধবৃত্ত নয়, অবশ্যই এটা একটা অর্ধবৃত্ত। আর এই অর্ধবৃত্তের এই কোণটা পি কিউ এস কোণ, এই কোণটা একটা বৃত্তস্থ কোণ। তাহলে জ্যামিতির সূত্র অনুযায়ী তুমি জানো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে প্রথমেই তুমি এটা লিখবা মেথড 2 তুমি লিখবা পি কিউ এস কোণ একটি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে লিখবা তুমি অতএব পি কিউ এস কোণ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে পি কিউ এস কোণ এই কোণটা 90 ডিগ্রি, আর পি কিউ ও কোণ এইটা তোমার কোশ্চেনে বা চিত্রে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বাদ দাও, তাহলে তুমি কিন্তু ও কিউ এস কোণ এই কোণটা তুমি কিন্তু পেয়ে যাও এইটা। তাহলে তুমি লিখতে পারো অতএব ও কিউ এস কোণ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এই কোণের মান আমরা পাইলাম 60 ডিগ্রি। এখন এইভাবে চিন্তা করো, এই ত্রিভুজের, তোমার এখন চিন্তার বিষয় এই ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করো, এই যে ও কিউ এবং ও এস এই দুইটা বাহু এই ত্রিভুজের দুইটা সমান বাহু, কারণ এই বাহু এবং এই বাহু উভয় বাহু এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তুমি লিখবা এভাবে, এখন ত্রিভুজ ও কিউ এস হতে পাই কি পাই ও কিউ ইকুয়াল ও এস। এটার যুক্তি কি? যুক্তি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু তুমি কিন্তু সমান করলা। এখন তুমি জানো ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, অর্থাৎ এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু যেহেতু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ অবশ্যই, অর্থাৎ ও কিউ বাহুর বিপরীত কোণ এস কোণ এবং ও এস বাহুর বিপরীত কোণ পি কোণ। যেহেতু বাহুদ্বয় পরস্পর সমান, তাহলে এই বাহুদ্বয়ের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে ও কিউ এর বিপরীত কোণ হচ্ছে ও এস কিউ কোণ ইকুয়াল তোমার ও এস, এই যে ও এস বাহুর বিপরীত কোণ হচ্ছে ও কিউ এস কোণ, ও কিউ এস কোণ। এখন লক্ষ্য করো তুমি কিন্তু ও কিউ এস কোণ, এই যে ও কিউ এস কোণ এইটার মান কিন্তু তুমি 60 ডিগ্রি বের করে রাখছো অলরেডি। তাহলে কি তুমি লিখতে পারো না ও অতএব ও এস কিউ কোণ ইকুয়াল 60 ডিগ্রি।
তাহলে এই কোণটা তুমি এক্স্যাক্টলি কিন্তু 60 ডিগ্রি পাইলা। এখন খেয়াল করো, ত্রিভুজ ও কিউ এস, এই ত্রিভুজের তিনটা কোণ, এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই তিনটা কোণের সমষ্টি তো 180 ডিগ্রি হতেই হবে। তাহলে এক্স্যাক্টলি কিউ ও এস কোণ, এই কোণটার মান 180 ডিগ্রি থেকে যদি এই দুটো কোণের যোগফল বিয়োগ করো তবেই কিন্তু বের হয়। তাহলে তুমি অবশ্যই এইভাবে লিখবা, অতএব কিউ ও এস কোণ ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস এই 60 ডিগ্রি, অর্থাৎ এটা 60 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, এই 60 আর 60 যোগ করার পর এই যোগফলটাকে 180 থেকে বিয়োগ করলেই তোমার কিন্তু কিউ ও এস কোণ বের হয়ে যায়। তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান এটাও 60 ডিগ্রি। এটা কিন্তু তোমার আনসার। তাহলে লক্ষ্য করো, 1 নাম্বার মেথডেও প্রমাণ করা যায় এটা এই কোণের মানটা এক্স্যাক্টলি 60 ডিগ্রি, এবং 2 নাম্বার যে মেথড, এভাবেও কিন্তু তুমি সহজেই ইজিলি এই কোণটার মান যে 60 ডিগ্রি এটা তুমি কিন্তু বের করতে পারো। আর ক নাম্বার সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে কিন্তু এই কোণটার মান তোমার থেকে চাওয়া হয়েছে, একটু যদি খেয়াল করো। আচ্ছা, এটা তাহলে মিশাইয়া দিই আমি। এইবার দেখো খ নাম্বার প্রশ্নে কি বলছে। খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে পিএস, এই যে পিএস, এই পিএসটা বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে পিএসটা তো ব্যাস, পিএস, কারণ বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে তো ব্যাস বলা হয়। তাহলে পিএস ব্যাস, এবং এই ব্যাসটা যে আসলে সর্বাপেক্ষা বড় জ্যা এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটার জন্য তুমি করবা কি, তুমি অনুরূপভাবে একটা বৃত্ত অঙ্কন করে নিবা, জাস্ট এভাবে একটা বৃত্ত অঙ্কন করে নিবা। তাহলে বৃত্ত অঙ্কন করলা। এখন এই বৃত্তের কেন্দ্র তো ও, যেহেতু বলতেইছে তোমার পিএস বৃত্তের বৃহত্তম জ্যা, তাহলে অবশ্যই তুমি এই পিএসটাকে কেন্দ্রগামী জ্যা অর্থাৎ ব্যাস হিসেবে তুমি লিখবা পিএস, আর এটা তো ও, বৃত্তের কেন্দ্র ও। তো তোমার কিন্তু এই পিএসটা বৃত্তের যে বৃহত্তম জ্যা এইটা তোমার প্রমাণ করতে হবে। তাহলে বৃহত্তম হোক আর ক্ষুদ্রতম হোক, তাহলে দুইটা মানে প্রপার্টিসের মধ্যে যখন তুলনা করা হয় তখন অবশ্যই আর একটা প্রপার্টিস লাগবে। তাহলে এটা একটা জ্যা এবং আর একটা কেন্দ্র ব্যাস ভিন্ন একটা জ্যা নিতে হবে। সেটা তুমি নিতে পারো এ বি নিলা, সেটা হচ্ছে এ বি। তো তোমার কিন্তু প্রমাণ করতে হবে আসলে পিএস ইজ গ্রেটার দেন এ বি। এইটা প্রমাণ করলেই তোমার খ নম্বর প্রশ্নটা প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে তুমি বিশেষ নির্বাচনে লিখবা, দেখো আমি লিখিয়ে দিই তোমাকে। বিশেষ নির্বাচন এটা হচ্ছে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পিকিউ একটি কেন্দ্রগামী জ্যা এবং এবি একটি ব্যাস ভিন্ন জ্যা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পিকিউ একটি কেন্দ্রগামী জ্যা এবং এবি হচ্ছে ব্যাস ভিন্ন একটি জ্যা। এবি হচ্ছে ব্যাস ভিন্ন একটি জ্যা। তুমি লিখবা এরপরে প্রমাণ করতে হবে যে পিএস ইজ গ্রেটার দেন এবি। এখন এই জ্যামিতিটা প্রমাণ করার জন্য তোমার অঙ্কন করতে হবে। সেই অঙ্কনটা হচ্ছে, তুমি কেন্দ্র থেকে ও এ যোগ করে দেবা এবং ও বিটা যোগ করে দেবা, এই দুইটা বিন্দু যোগ করে দেবা। তাহলে তুমি লিখবা, অঙ্কনে লিখবা হচ্ছে অঙ্কন ও কমা এ এবং ও কমা বি
যোগ করি। আচ্ছা, এরপরে সরাসরি প্রমাণে চলে আসো। দেখো প্রমাণটা তুমি অতি সহজেই করতে পারবা ইনশাল্লাহ, খালি খেয়াল করো। তাহলে এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের তুমি কিন্তু লিখতে পারো ওপি সমান ও এ সমান ও বি সমান ও এস, কারণ এই চারটা বাহুই এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তুমি লিখবা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও পি ইকুয়াল ও এ ইকুয়াল ও বি ইকুয়াল ও এস। এখানে রেফারেন্সটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এখন তোমার যে কাজটা সেটা হচ্ছে এই ত্রিভুজকে কেন্দ্র করে। তাহলে এরপরে তুমি লিখবা, তুমি তোমার নিজের ভাষায় লিখবা, এখন ত্রিভুজ এ ও বি হতে পাই। ত্রিভুজ এ ও বি এটা হতে তুমি কি পাও? এটা হতে তুমি পাও, তুমি জানো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে তুমি লিখবা ও এ প্লাস ও বি, অর্থাৎ এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহুর যোগফল এই 3 নাম্বার বাহু এইটার চেয়ে কি বড় হবে না? অবশ্যই বড় হবে। তাহলে ইজ গ্রেটার দেন এ বি। এখানে রেফারেন্স দিবা দুই বাহুর যোগফল ত্রিভুজের, তুমি লিখবা ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। রেফারেন্স অবশ্যই দিবা, কারণ রেফারেন্স না দিলে জ্যামিতির উপপাদ্যর প্রমাণগুলো দুর্বল হয়ে যায়, আর স্যারেরা তখন মার্ক দিতে একটু ইতস্তত বোধ করেন। এই কারণে তোমাকে রেফারেন্স দিতে হবে। তাহলে ও এ প্লাস ও বি ইজ গ্রেটার দেন এ বি। তাহলে খেয়াল করো ও এ, এই যে ও এ, এটার পরিবর্তে কি তুমি এটা লিখতে পারো না? কেন? কারণ এই যে ও পি, ও এ, ও বি, ও এস এই সবগুলোই তো সমান। তাহলে ও এর পরিবর্তে তুমি অবশ্যই ও পি লিখতে পারো। তাহলে ও এর পরিবর্তে তুমি লিখবা ও পি, এই যে আমি তীর চিহ্ন দেখাই দিলাম, ও এর পরিবর্তে ও পি প্লাস ও বি। এই যে ও বি, এই ও বির পরিবর্তে তুমি কিন্তু ও এস সহজে লিখতে পারো, কারণ এই যে ও বি ও এস এগুলো সবই সমান। তাহলে এটার পরিবর্তেও লেখা যায় ও এস গ্রেটার দেন এ বি। তাহলে খেয়াল করো একটু, এখন এই যে ও পি, এই যে ও পি আর ও এস এই দুইটা বাহুর যোগফল কি এই পুরো অংশটুকু নয়? এই পুরো অংশটুকু নয়, এই যে এই পুরো অংশটুকু, এই পুরো অংশটুকুর নাম কি? তাহলে এই ও পি যোগ ও এস সমান কিন্তু তুমি লিখতে পারো পি এস ইজ গ্রেটার দেন এ বি। আর এটাই তোমার প্রমাণ। তাহলে তুমি এটাই প্রমাণিত লিখবা, প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটা মিশায়া দিই। এরপরে দেখো এই উপপাদ্যের মানে এই সৃজনশীল প্রশ্নের গ নম্বর এক্স্যাক্টলি তোমার কি করতে হবে সেটা তোমাকে সুন্দর করে আমি শিখাইয়া দিচ্ছি, জাস্ট তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। এখন ও আর, এই যে ও আর এইটার মান দেওয়া আছে এক্স ডিভাইডেড টু -2 সেন্টিমিটার। তাহলে আমি আবার দেখো ওই বৃত্তটা অঙ্কন করে নেই। ওই বৃত্তটা যদি তুমি এইভাবে অঙ্কন করো, তাহলে এই ক্ষেত্রে তোমার ওইটুকু আকার লাগবে না, জাস্ট তোমার এই গ নাম্বারের জন্য যেটুকু লাগবে সেটুকু তোমাকে বুঝাই দিচ্ছি আমি। দেখো একটু খেয়াল করো, যদি বিষয়টা এরকম পি কিউ ও এস। তাহলে প্রথমেই তোমার প্রশ্নের উদ্দীপকে কিন্তু বলা আছে পি কিউ এর মান, অর্থাৎ এই যে পি কিউ এই জ্যায়ের অংশটুকু হচ্ছে এক্স সেন্টিমিটার। তাহলে গ নম্বর দিয়ে তুমি লিখবা দেওয়া আছে পি কিউ ইকুয়াল এক্স সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? ও আর লম্ব পি কিউ।
এই যে ও আরটা ও এবং এখানে আর ও আরটা পিকিউ এর উপরে, ও আর এটা পিকিউ এর উপর লম্ব, এটা লেখা আছে। এবং আর একটা বিষয় দেওয়া আছে, দেখো লক্ষ্য করো, সেটা হচ্ছে ও আর। এই যে ও আর এর মানটা, এই যে লম্বটা আসলে কত, তাহলে ও আর ইকুয়াল এক্স ভাগ 2 মাইনাস 2 সেন্টিমিটার। তাহলে খেয়াল করো, পিকিউ যদি এক্স হয়, এই যে পিকিউ এর মান যদি এক্স হয়, তাহলে পিকিউটা, এই যে এই পিকিউটা কিন্তু আসলে তোমার এই পিকিউ এর ওপর এই ও আরটা লম্ব। আর তুমি জ্যামিতির সূত্রে, অর্থাৎ এই নবম দশম শ্রেণীর বইয়ের প্রথম জ্যামিতির উপপাদ্যটা হচ্ছে বলা আছে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর ওপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে এই জ্যার উপরে এই লম্বটা এই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করতে, অর্থাৎ এইটুকু আর এইটুকু সমান। তাহলে পুরা বাহু পি কিউ এর মান যদি এক্স হয়, তাহলে পি আর হচ্ছে এক্স ডিভাইডেড 2 এবং কিউ আরও হচ্ছে এক্স ডিভাইডেড 2। তাহলে লিখবা তুমি চিত্র হতে পাই, চিত্র হতে কি পাও, চিত্র হইতে পাও তুমি পি আর ইকুয়াল কিউ আর ইকুয়াল এক্স ভাগ 2 সেন্টিমিটার। তার মানে এইটা এক্স ভাগ 2 আর এটা হচ্ছে এক্স ভাগ 2 মাইনাস 2। তাহলে তুমি ইচ্ছা করলে এই ত্রিভুজ নিয়েও কাজ করতে পারো, এই ত্রিভুজ নিয়েও কাজ করতে পারো। যেহেতু এই ত্রিভুজে এই কোণটার মান 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে তুমি এই ত্রিভুজ, জাস্ট এই ত্রিভুজ নিয়ে তুমি কাজ করো। লক্ষ্য করো, যেহেতু এটা লম্ব বলে দিচ্ছে লম্ব প্রশ্নে, তাহলে লম্বের বিপরীত বাহু তো অতিভুজ, আর এটা সূক্ষ্মকোণের বিপরীত বাহু তো অবশ্যই লম্ব, আর এটা ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এক্স্যাক্টলি তোমার দুইটা উপাদান দেওয়া আছে, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে এই যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি এবং লম্ব দেওয়া থাকলে এখানে ত্রিকোণমিতির অনুপাত তুমি জানো, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, অর্থাৎ টেরা লম্বা ভূত। তাহলে তুমি ত্রিকোণমিতির অনুপাত ট্যানকে নিয়ে এসে এই ত্রিভুজে ত্রিকোণমিতির অনুপাতটা প্রয়োগ করে সহজেই এক্স্যাক্টলি এক্স এর মান কত সেটা তুমি বের করতে পারো। তাহলে তুমি লিখবা ত্রিভুজ ও আর কিউ হতে পাই কি পাও, ট্যান থিটা। কিন্তু থিটার পরিবর্তে তোমাকে লিখতে হবে 30 ডিগ্রি, কারণ তোমার থিটা মানে তো 30 ডিগ্রি দেওয়াই আছে। তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল লম্ব হচ্ছে ও আর, এই যে লম্ব ও আর এর মানটা লিখবো আমরা এক্স ডিভাইডেড 2 মাইনাস 2 ভাগ ভূমি হচ্ছে এক্স ভাগ 2। তাহলে লক্ষ্য করো, ট্যান 30 ডিগ্রির মান তুমি জানো 1 ভাগ √3 ইকুয়াল, এইটা ওপরে লসাগু হবে 2, তাহলে এক্স মাইনাস 2 দুগুণে 4 আর এখানে এক্স ভাগ 2। তাহলে দেখো 1 ভাগ √3 ইকুয়াল এক্স মাইনাস 4 এক্স মাইনাস 4 আর 2 ভাগকে তুমি উল্টায় দেবা, গুণ চিহ্ন যখন দেবা তখন এই হরটা যাবে লবে আর লবটা আসবে হরে। তাহলে 2 ভাগ এক্স, তাহলে 2 তুমি কিন্তু কাটাকাটি করতে পারছো। তাহলে তোমার দাঁড়াচ্ছে 1 ভাগ √3 ইকুয়াল এক্স মাইনাস 4 ভাগ এক্স। এইটাকে যদি তুমি এখানে লেখো, তাহলে লক্ষ্য করো, তুমি এখন বজ্রগুণ করবা। তাহলে বজ্রগুণ যদি করো, তাহলে এই দিকে বজ্রগুণ করলে এক্স দিয়ে √3 গুণ করলে তাহলে কি দাঁড়াচ্ছে √3x মাইনাস √3 এবং 4 যদি গুণ করি তাহলে 4√3 ইকুয়াল এক্স দিয়ে 1ও গুণ করলে এদিকে এক্স, প্রথমে এদিকে গুণ তারপরে এদিকে আড়াআড়ি বা বজ্রগুণ বলা হয় এটাকে, এটা তো তোমরা সবাই জানো। এরপরে দেখো এখান থেকে আমাদের আসলে করতে হবে কি, এই যে এক্স যে অজ্ঞাত চলক এটার মান তোমাকে বের করতে হবে। তার মানে এই এক্সটাকে সমীকরণের বাম পাশে তোমাকে নিয়ে আসতে হবে, আর এই যে সংখ্যাটাকে সমানের ডান পাশে নিয়ে যাও। √3x মাইনাস এক্স ইকুয়াল 4√3। তাহলে এখান থেকে তুমি এক্স কমন নাও, এক্স কমন নিলে তুমি লিখতে পারো
3 - 1 ইকুয়াল 4√3। তাহলে তুমি লিখবে অতএব x ইকুয়াল 4√3 ভাগ √3 - 1। তুমি এইভাবে চাইলেও রাখতে পারো, আর যদি তুমি ক্যালকুলেটর দিয়ে এক্স্যাক্টলি এর মানটা কত এটা লিখলেও তোমার কোনো সমস্যা নেই। আমি এইভাবে রেখে দিলাম, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, তোমরা হিসাবটা বাসায় বসে থেকে তোমরা হিসাবটা একটু করে নেবা। তাহলে দেখো, প্রথমে উপপাদ্য 23 এবং সর্বশেষ আমরা 8.1-এর 8 নাম্বার সৃজনশীলটা সম্পূর্ণ করলাম। আশা করি তোমরা এটা যদি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা না টেনে যদি দেখো, প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে বিস্তারিতভাবে একদম জ্যামিতির প্রত্যেকটা পার্টকে খুলে খুলে বিভক্ত করে করে তোমাদেরকে বুঝাই দিছি। আশা করি তোমাদের অবশ্যই এই দুটা উপপাদ্য নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি হওয়ার কথা হবে না, বা বিভ্রান্তি তৈরি হবে না বলে আমি বিশ্বাস করি। আমার এই ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর পরের ভিডিওতে আমি তোমাদের বৃত্তের আরও যে উপপাদ্যগুলো আছে এগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।